ওয়েলকাম টু পেটি একাডেমি ফর জিএস। আজকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লাস্ট একটা ক্লাস মনে হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড ক্লাস আজকে হবে। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আমি আগের দিন মনে হয় ডিসকাস করেছিলাম সিস্টেম মডেল অফ ডানলপ। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যখনই আমরা পড়বো তার আগে একটা জিনিস মাথায় রাখবো, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে যা যা কিছু আছে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আর লেবার ল, তাই তো দুটোকে যদি আলাদা করি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যখন আমরা পড়বো তখন শুধুমাত্র চিন্তা করবো দ্য রিলেশন বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার, তাই না? এমপ্লয়ি আর এমপ্লয়ার্স এর রিলেশন, এবং এই এমপ্লয়ি আর এমপ্লয়ার্স এর রিলেশনকে নিয়েই যত রকমের অ্যাপ্রোচেস, যত রকমের মডেল বা যা কিছু তৈরি করা হয়েছে দুটো জায়গাকে ঠিক রাখার জন্য। এবার দুটো জায়গার কনফ্লিক্ট কখন হয়, দুটো জায়গার কনফ্লিক্ট মানে ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্কার্সদের কনফ্লিক্ট কখন হবে? কনফ্লিক্ট হবে তখনই যখন দুজনের মধ্যে কোনো না কোনো রকমের প্রবলেম হবে। দেখো, ম্যানেজমেন্ট চাইছে প্রোডাকশন বেশি হোক, আর চাইছে, ওয়ার্কার চাইছে মাইনে বেশি হোক, মানে যেটা আমাদের নর্মাল চাহিদা, যেটা ঠিক আছে। তো সেই নর্মাল চাহিদাটাকেই আমরা মেটাবো, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব এই নর্মাল জায়গাটা থেকেই উঠে এসছে, ঠিক আছে না? এটা কোনো রকমের কোনো এর ভিতরে আলাদা কোনো অ্যাপ্রোচ নেই বা অন্য কোনো রকমের রকেট সায়েন্স বা কিছু নেই। দ্যাট ইজ বেসিক্যালি রিলেশনশিপ বেটার করা কাদের মধ্যে না, যারা কাজ করছে, ওয়ার্কার্স যারা, এমপ্লয়ি যারা, আর যারা এমপ্লয়ার মানে যারা কাজ দিচ্ছে, এদের মধ্যে রিলেশনটা সবসময় ঠিকঠাক ভাবে রাখা। কিন্তু এটা ম্যাক্সিমাম জায়গাতেই হয় না, ম্যাক্সিমাম জায়গাতেই প্রবলেম থাকে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি বলো, ম্যাক্সিমাম জায়গাতেই এই প্রবলেমটা থাকে। ইভেন গভর্নমেন্ট এন্টারপ্রাইজেও প্রবলেম থাকে, সব জায়গাতেই। কারণ বেসিক একটা জায়গায় ওয়েজেস বা স্যালারি যেটাই হোক না কেন, সেইটাই হচ্ছে সব থেকে বড় মানে ইস্যু, সব থেকে বড় ইস্যু সেখানে। দেখবে যার কাছেই তুমি শুনবে, সে যত টাকাই স্যালারি পাক না কেন বা যত টাকাই হোক না কেন, তাদের কাছে শুনবে যে আমার কাজ অনুযায়ী আমার স্যালারি কম, ঠিক আছে? এটা একটা বেসিক এক্সাম্পল দিলাম। তো এই বেসিক এক্সাম্পল গুলো থেকেই শুরু হয়ে যায় কি, কনফ্লিকশন শুরু হয়ে যায় কাদের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে আর ওয়ার্কার্সদের মধ্যে কনফ্লিকশন শুরু হয়ে যায়। এবং এই কনফ্লিক্টকে দূর করার জন্য তৈরি হয় ট্রেড ইউনিয়নস। আর এই ট্রেড ইউনিয়নসকে গভর্ন করার জন্য গভর্নমেন্ট আবার কিছু রুলস নিয়ে আসে। আর এই সমস্ত রকমের যতগুলো কনফ্লিক্ট আছে, প্রত্যেকটা কনফ্লিক্টের জায়গাকে ঠিকঠাক করার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে গভর্নমেন্ট রুল নিয়ে আসে, সেগুলোকে আমরা বলি লেবার ল। আগে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটাকে বুঝতে হবে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে ডিসপিউট কোথায় কোথায় হয়। যেমন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে আমরা পড়বো যে ডিসপিউট কোথায় কোথায় হবে। লেবার ল গুলো কি, লেবার ল গুলো হচ্ছে ওই প্রত্যেকটা এক একটা জিনিস। সাপোজ ওয়েজেস নিয়ে প্রবলেম হচ্ছে, সাপোজ মেডিকেল ফেসিলিটি নিয়ে প্রবলেম হচ্ছে, সাপোজ ছুটি নিয়ে, লিভ নিয়ে প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় কোনো অ্যাপ্রেন্টিস যারা রয়েছে তাদের সঙ্গে সমস্যা হচ্ছে, কোথাও প্ল্যান্টেশন লেবার রয়েছে তাদের সঙ্গে যে সমস্যাগুলো হচ্ছে, চাইল্ড লেবারের সঙ্গে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাক্ট, আলাদা আলাদা নিয়ম কানুন গভর্নমেন্ট ইন্টারভেন করছে তার উপরে বেস করে। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের কতগুলো অ্যাপ্রোচ, আমরা সেই হিসেবেই কতগুলো অ্যাপ্রোচ যারা দিয়ে গেছে, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে সবকিছুই তো ঠিক করা, জিনিসটাকে, রিলেশনটাকে ঠিক করা। তো কিছু কিছু মানুষ, মানে কিছু কিছু যারা ম্যানেজমেন্টের টপে যারা বসেছিলেন কোনো কোনো সময়, কেউ কেউ কোনো কোনো রকমের এক্সপেরিমেন্ট করেছে যে এই ধরনের রিলেশনটাকে প্রথম যখন প্রথম কনফ্লিক্ট এসছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে, যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ট্রেড ইউনিয়নিজম শুরু হয়ে গেছে, তার আগে ফ্যাক্টরি অ্যাক্ট আমরা জানি, 1881-এর ফ্যাক্টরি অ্যাক্ট। তো জবের থেকে লেবার, স্লেভ ক্লাস আর আমি যদি একটু পিছনে যাই, স্লেভ ক্লাস আর তোমার স্লেভ আর যারা স্লেভারি করাতো তাদের ক্লাস, মানে রাজাদের ক্লাস আর স্লেভ ক্লাস, এই দুটো ক্লাসের যখন উদ্ভব হয়েছে তখন থেকেই কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়েছে। যতদিন পর্যন্ত স্লেভ ক্লাস ছিল ততদিন পর্যন্ত তো কিছুই, মানে আমি যদি এই অ্যাপ্রোচটার কথাই বলি, আমি যদি এই ইউনিটারি অ্যাপ্রোচের কথাই বলি, এটাকে তোমরা এক ধরনের ওই রকমের জিনিস যদি পুরোনো দিনের হতো, তাহলে সেটাকে তুমি এই ইউনিটারি অ্যাপ্রোচটাকে স্লেভ ক্লাস হিসাবে, স্লেভ আর মালিক, মানে এই দুটো জায়গাকে তোমরা এক করতে পারো। কারণ এই ইউনিটারি অ্যাপ্রোচটা খানিকটা সেরকম। ইউনিটারি অ্যাপ্রোচ কি বলছে, ইউনিটারি অ্যাপ্রোচ বলছে যে যেখানে যে রকমের, যে জায়গাতে, যে বিজনেসে বা যে ইন্ডাস্ট্রিতে
শুধুমাত্র মালিক পক্ষ থাকবে যদি আমরা প্রোপ্রাইটারশিপ বিজনেস ধরি, যেগুলো সমস্ত কিছু প্রোপ্রাইটারশিপ বিজনেস হয়। প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে কি? প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে একা বিজনেস করছি এবং আমার কোনো ল, রুল, রেগুলেশন হেনা তেনা আমার কোম্পানিতে কিছু নেই। কোম্পানি বা ফ্যাক্টরি, বিশেষ করে এগুলো কোথায় হয়? ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে হয়। ছোট ছোট ফ্যাক্টরিগুলো কিরকম? যেমন লোহার কারখানা, বা আমরা আমাদের আশেপাশে চারিদিকে এরকম অনেক রকমের ফ্যাক্টরি কারখানা দেখি, যেখানে অন্তত 20 জন, 30 জন, 10 জন এরকম করে কাজ করে, 10-15 জন, 20 জন কাজ করে, তাদেরকে নিয়ে ছোট ছোট একটা করে ফ্যাক্টরি হয়েছে। তো সেই জায়গাগুলোতে কি হয়? সেই জায়গাগুলোতে গভর্নমেন্টের অত ল ইম্পোজড হয় না, সেইখানে কোনো ট্রেড ইউনিয়নিজম থাকে না। সেখানে সাপোজ একটা গেঞ্জির কারখানা, একটা বড় হলে একটা গেঞ্জির কারখানা, সেখানে কি হয়? গেঞ্জি মানে ওই তোমার সেলাই করা হয়, সেখানে অন্তত 50-60 জন মহিলা কাজ করছে, বা পুরুষ একসঙ্গে কাজ করছে, মহিলা বা পুরুষ একসঙ্গে কাজ করছে। তো সেই সব জায়গাগুলোতে কি হয়? সেই সব জায়গাগুলোতে তো এত রকমের তোমার জিনিস আসবে না, এত ল, এত কিছু, এত মডেল, এইসব হেনা তেনা মেনে তো কোনো কিছু হবে না। তো সেই ক্যাটাগরিটাকে আমরা ইউনিটারি অ্যাপ্রোচ ক্যাটাগরিতে নিয়ে আসি। ইউনিটারি অ্যাপ্রোচ ক্যাটাগরিতে কি বলছে? এটা সিঙ্গেল অথরিটি, অবশ্যই সিঙ্গেল অথরিটি থাকবে। এখানে কোনো ম্যানেজমেন্টের হায়ারার্কি তেমন বেশি কিছু থাকে না। ম্যানেজমেন্টের হায়ারার্কি মানে সিইও থাকলো, তারপরে মিডল ম্যানেজমেন্ট থাকলো, মানে আপার ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, লোয়ার ম্যানেজমেন্ট, এই ধরনের একটা সিস্টেম থাকে, হায়ারার্কি থাকে, আগের দিন বলেছিলাম। তো সেই ধরনের কিছু থাকে না, সিঙ্গেল একটা অথরিটি থাকে। সেই সিঙ্গেল অথরিটির সঙ্গে ম্যানেজমেন্টই মূল কথা। এখানকার মূল জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যা বলবে তোমাকে সেইভাবে এগোতে হবে, ম্যানেজমেন্ট যা বলবে তোমাকে সেইভাবেই চলতে হবে, তা না হলে তোমার চাকরি নট। এরকম প্রচুর ইন্ডাস্ট্রি, প্রচুর কারখানা রয়েছে কলকাতার বুকে বা আশেপাশে চারিদিকে কলকাতার বুকে রয়েছে। আজকে ধরো তুমি মালিকের সঙ্গে কোনো রকমের সমস্যা হলো, কালকের থেকে তোমাকে বলে দিল তোমাকে আসতে হবে না, তার কোনো রুলস রেগুলেশন কিচ্ছু নেই। না তোমার গ্র্যাচুইটি, না তোমার পিএফ, না তোমার আরো যেসব বেনিফিটস গুলো আছে, সোশ্যাল সিকিউরিটির বেনিফিট, সেগুলো কিচ্ছু নেই। শুধুমাত্র টাকার বেসিসে কাজ হয়। তুমি আসবে ডেলি বেসিসে, এত টাকা তুমি আজকে আসবে কাজ করতে, দিনের শেষে এত টাকা নিয়ে যাবে, সপ্তাহ শেষে এত টাকা নিয়ে যাবে, মাস শেষে এত ওয়েজেস তুমি নিয়ে চলে যাবে। তোমার আর কোনো দায়িত্ব আমি নিচ্ছি না। দ্যাট ইজ দ্য ইউনিটারি অ্যাপ্রোচ অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ। এইখানে ম্যানেজমেন্ট সব কথা, ম্যানেজমেন্ট যা বলবে। এবং এটা হচ্ছে মালিক চাকরের মধ্যে যে সম্পর্ক থাকে, সেটা এখানে সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। দ্যাট মিনস কোনো রকমের মালিকের সঙ্গে আর যারা ওয়ার্কার আর যারা এমপ্লয়ার, তাদের সঙ্গে সম্পর্কটা সবসময় ওই জায়গাতেই হয়, যেটা একদম পরিমাণে, মানে আমরা দেখি যে ওই যদি বড় বাজার, আমরা কলকাতার দিকে যদি বড় বাজারের এলাকায় যাই, তাহলে সেখানে যে মারোয়ারি কনসার্নস গুলো রয়েছে, সেখানে দেখবে এই কিছু কিছু লোককে রেখেছে, তাদের সঙ্গে যা দুর্ব্যবহার করছে, যা কিছু করছে, তারা মেনে নিয়ে কাজ করছে। তাদের কোনো ল নেই, তাদের কোনো পিএফ, গ্র্যাচুইটি ফ্র্যাচুইটি আর না কিচ্ছু নেই। কোনো রকমের কোনো প্রবলেম হলো বা কিছু হলো, একটা লামসাম কিছু একটা ধরিয়ে দিল, সেটা কোনো লয়ের আন্ডারেই পড়ে না। সেই সব জায়গাগুলোতে মালিক চাকর সম্পর্কটা খুব বেশি পড়ে। এবং তাহলে এইসব জায়গাতে কনফ্লিক্ট হয় না? কনফ্লিক্ট সব জায়গাতেই হয়, এইসব জায়গাতেও কনফ্লিক্ট হয়। কিন্তু এইসব জায়গায় কনফ্লিক্ট হলে কি হয়? কেউ বাইরের থেকে কেউ আসবে না কনফ্লিক্ট তোমার মেটাতে। কোনো ট্রেড ইউনিয়ন আসবে না, কারণ ট্রেড ইউনিয়নের আন্ডারে এসব পড়েও না। কোনো গভর্নমেন্ট আসবে না, কারণ গভর্নমেন্টের ধারও ধারে না এরা। এখানে কি হয়? এখানে যখন কোনো সমস্যা হয়, তখন তারা নিজেদের মধ্যে একটা তালমিল করে, ধরো 20 জন কাজ করছে বা 50 জন কাজ করছে বা 100 জন কাজ করছে, তারা নিজেদের মধ্যে একটা মিলেমিশে ঠিক করলো যে আমরা এই জিনিসটা বলবো, মালিককে গিয়ে বলবো, মালিক যদি মেনে নেয় তো ভালো, না মেনে নিলে আমরা বারবার বলবো, বারবার বলার পরে হয়তো মেনে নেবে। দ্যাট ইজ দ্য রিলেশন। এইরকম রিলেশন থাকে, মালিকরাই থাকে, যা বলবে সেটাই শেষ কথা হবে। এবং মোটামুটি টিম ওয়ার্ক হিসেবে তারা যা যা কিছু কনফ্লিক্ট হোক, যা কিছু হোক, টিম ওয়ার্ক হিসেবে তারা কাজ করতে পছন্দ করে এবং টিম ওয়ার্ক হিসেবেই তারা কাজ করে। যদি কনফ্লিক্ট হয়, এখানে ফার্স্টেই বলেছে ট্রেড ইউনিয়ন থাকবে না, ট্রেড ইউনিয়ন অ্যাকসেপ্টেডই নয়, ট্রেড ইউনিয়ন এখানে আসবেই না। যদি কনফ্লিক্ট হয়, সেখানে কি করবে? এখানকার কনফ্লিক্ট সবসময় টেম্পোরারি হয়। কোনো সময় এরকম হয় না যে আমরা 100 জন মিলে রাস্তায় বসে গেলাম, স্ট্রাইক চলছেই তো চলছে, এরকম কোনোদিন হবে না। ওই 100 জনকে বাদ দিয়ে আবার 100 জনকে নিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই। এবং তারা জানেও যে আমাদের এখানে কোনো রকমের, যারা ওয়ার্কার কাজ করে তারা জানে যে আমাদের কোনো রকমের সোশ্যাল সিকিউরিটি বা কোনো লয়ের আন্ডারে আমি নেই। সুতরাং আমি যদি পিকেটিং করি, আমি যদি স্ট্রাইক করি, তাহলে পুলিশ দিয়ে সরিয়ে বা গুন্ডামস্তান দিয়ে সরিয়ে আমাকে আমার জায়গায় অন্য কেউ চলে আসবে। সুতরাং আমার এসব করে কোনো লাভ নেই। অ্যাভয়েডেড ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম যে প্রবলেমসগুলো, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। ঠিক আছে তো? কোনো স্ট্রাইক সেখানে চলবে না। স্ট্রাইক, ওই যে বললাম, স্ট্রাইক চলে না।
কালেকটিভ বার্গেনিং দ্যাট মিনস যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি, আমি পরে পড়াবো কালেকটিভ বার্গেনিং বলে একটা ফুল আলাদা ইয়ে আছে। কালেকটিভ বার্গেনিং দ্যাট মিনস কোনো ইন্ডাস্ট্রিতে এরকম হয় যে তিনটে পার্টি আসলো, কালেকটিভ বার্গেনিং মানে ট্রিপার্টিয়েট একটা মানে আলোচনা, সেই আলোচনার টেবিলে তিনজন মিলে আসলো, ম্যানেজমেন্টের থেকে আসলো, ওয়ার্কার্স থেকে আসলো এবং থার্ড পার্টি, সে ট্রেড ইউনিয়ন হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, তারা আসলো, এসে তাদের মধ্যে যে বার্গেনিং কথা মানে বুঝতে পারছি, এবং কালেকটিভ মানে হচ্ছে মূলত মানে একসঙ্গে বার্গেন করে একটা জায়গায় পৌঁছানো, সেটা ইয়ে থাকবে, কে থার্ড পার্টি একজন থাকবে এবং দুই পক্ষ থাকবে, যাদের দুই পক্ষের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, সেগুলো কালেকটিভ বার্গেনিং এর আন্ডারে পড়ে। তো কালেকটিভ বার্গেনিং এখানে হবেই না, এখানে কোনো থার্ড পার্টি নেই যখন, তখন কালেকটিভ বার্গেনিং কি হবে? কালেকটিভ বার্গেনিং হবেই না। কমন ইন্টারেস্ট রিজলভ, এখানে রিজলভের একটাই উপায়, ঠিক আছে তো, রিজলভের একটাই উপায়, সেটা হচ্ছে কমন ইন্টারেস্ট। সেটা কি কমন ইন্টারেস্ট মানে কি? কমন ইন্টারেস্ট মানে হচ্ছে যদি আমি স্যালারি 100 জন গিয়ে বললাম যে স্যালারি বাড়ান, ঠিক আছে, মালিক বললো ঠিক আছে, আমরা গিয়ে বললাম যে আমার 100 টাকা স্যালারি বাড়ান, মালিক বললো অত টাকা অত হয়তো দিতে পারবো না, 50 টাকা নিলে নে, নাহলে কাজ করিস না, নাহলে ছেড়ে চলে যা, ব্যাস। দ্যাট ইজ কমন ইন্টারেস্ট, মানে আমারও কিছু থাকলো তারও কিছু থাকলো, এইভাবে মিলেমিশে একটা কাজ হয়, যেটা নর্মালি ছোটখাটো একদম ফ্যাক্টরি বা কনসার্নিং হয়, সেই সব জায়গাগুলোকে, সেই জায়গাটাকে আমরা বলি ইউনিটারি অ্যাপ্রোচ। তো এটা গেল ইউনিটারি অ্যাপ্রোচ। এবার যদি আসি আমরা নেক্সট আসবো আমরা অক্সফোর্ড অ্যাপ্রোচ। এই প্রত্যেকটা অ্যাপ্রোচ মানে এই অ্যাপ্রোচগুলো আমি কেন বলছি, অ্যাপ্রোচগুলো মানে হচ্ছে এক একজন এক এক রকম ভাবে দৃষ্টিভঙ্গিতে, এক এক দৃষ্টিভঙ্গিতে বা কত রকমের অ্যাপ্রোচ হতে পারে একটা ইন্ডাস্ট্রির ভিতরে রিলেশনের জন্য শুধুমাত্র, সেইগুলোই বর্ণনা করা। অক্সফোর্ড অ্যাপ্রোচ এটা নিয়ে এসেছিলেন ফ্ল্যান্ডার নিয়ে এসেছিলেন এই অক্সফোর্ড অ্যাপ্রোচ। তিনি কি বলছেন এই অ্যাপ্রোচে? তিনি বলছেন যে এখানে এটা কমপ্লিটলি ডিপেন্ড করে জব রেগুলেশনের উপরে। এই অ্যাপ্রোচ বা এইখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এখানে ওয়ার্কার্সদের সঙ্গে তোমার যে ওয়ার্কার্স এবং এমপ্লয়ার্স এবং এমপ্লয়ীদের রিলেশনটা ডিপেন্ড করবে কিসের উপরে? টোটালি জব রেগুলেশন, মানে যে রুলস রেগুলেশন আছে সেই রুলস রেগুলেশনের উপরে ডিপেন্ড করবে। এবং সেখানে যা যা লেখা রয়েছে তোমার আমার আমি যখন চাকরি পেলাম, আমি যখন জব করতে ঢুকলাম, তখন যে কন্ট্রাক্ট পেপারে যা কিছু লেখা রয়েছে, তাছাড়া রেগুলেশন দ্যাট মিনস শুধুমাত্র কন্ট্রাক্ট পেপার নয়, বাদ বাকি রেগুলেশন দ্যাট মিনস অল লজ, যে লজগুলো আছে সেই রেগুলেশন মেনে তার উপরে এই অ্যাপ্রোচটা কাজ করবে, সেই সব রেগুলেশন মেনেই সমস্ত কিছু কনফ্লিক্ট মেটাতে হবে, যদি কনফ্লিক্ট হয় তাহলে সেই সব জায়গায় মেটাতে হবে। রেগুলেটর কারা কারা থাকবে এখানে? দেখো, এখানে বড় বড় রেগুলেটর, আইএলও রেগুলেটর আছে, এখানে গভর্নমেন্ট রেগুলেটর, এখানে মিনিস্ট্রি অফ লেবার, এখানে এরা রেগুলেট করবে। এই যে বলছি জব রেগুলেশনগুলো মানে আইনগুলো কারা তৈরি করবে? রেগুলেশনগুলো কোন কোন রেগুলেশনের উপরে হবে? আইএলও যা যা বলেছে, আইএলও ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সম্পর্কে যা যা বলেছে, গভর্নমেন্ট যে যে ল গুলো আমাদের কান্ট্রিতে গভর্নমেন্ট যে ল গুলো আছে গভর্নমেন্টের, আমাদের কান্ট্রিতে মিনিস্ট্রি অফ লেবার যখন ইন্টারফেয়ার করতে হয়, যখন কোনো আরবিট্রেটর বা ইন্সপেক্টর বা এই ধরনের কোনো কিছু হয়, যখন কনফ্লিক্ট বিশাল লেভেলে চলে যায়, অ্যাকচুয়ালি এই টোটালটা তো কনফ্লিক্টের উপরে, কনফ্লিক্ট যখন বড় লেভেলে চলে যায়, স্ট্রাইক হয়, স্ট্রাইকের পরে লে অফ হয়, স্ট্রাইকের পরে লক আউট হয়, লক আউটের পরে লে অফ হয়, রিট্রেঞ্চমেন্ট হয়, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো যখন আসবে, তখন যা যা রেগুলেটররা যে যে জিনিসগুলোকে বলবে, সেই রেগুলেটরের যা বক্তব্যের উপরে বেস করে আমাদের কিন্তু কনফ্লিক্টকে মেটাতে হবে। এবং অবশ্যই এখানকার একটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কালেকটিভ বার্গেনিং। দ্যাট মিনস প্রথমে যখন কনফ্লিক্ট শুরু হবে, তখন তো দুই পক্ষের মধ্যে যা কিছু ঝামেলা শুরু হলো, তারপরে দুই পক্ষ একটা নোটিস পিরিয়ড থাকবে, একটা নোটিস দেওয়া হবে, এখানে যা কিছু হবে ফর্মালি, মানে যে বলছে না রেগুলেশন উইথ ফর্মাল রেগুলেশন, দ্যাট মিনস আমাদের এই প্রবলেম আমরা লিখিত জানালাম, তারা অ্যাকসেপ্ট করলো, উইদিন 7 days তারা বললো যে ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা আলোচনার টেবিলে বসতে চাইছি, আপনারা আলোচনার টেবিলে আসুন, ঠিক আছে? এটা তো একদম একদম প্রাইমারিলি, যদি খুব ভালো হয় তাহলে এই ধরনের জিনিসগুলো হয়, কিন্তু যদি না মানা হয় তখন প্রথমে নোটিশ দেওয়া হয়, নোটিশ দিয়ে মানলো না, তারপর আরো 1 মাসের জন্য এক্সটেন্ড করে নোটিশ দেওয়া হলো, তাতেও মানলো না ওয়ার্কাররা, বা তখন কি হয়, তখন ট্রেড ইউনিয়নকে জানানো হয়, ট্রেড ইউনিয়ন তারপরে নোটিশ দিচ্ছে কাদেরকে? ম্যানেজমেন্টকে। ট্রেড ইউনিয়ন এবার ম্যানেজমেন্টকে নোটিশ দিচ্ছে যে এবার যদি না হয় তাহলে কিন্তু আমরা স্ট্রাইকে যাব, বা আমরা লকআউটে যাব, বা অন্য কোনো
প্রোগ্রাম আমরা যাব, এরকম কিছু একটা নোটিশ দিচ্ছে। তারপরে নোটিশ দেওয়াটা হলো, এইসব কিছু হলো, তারপরে কালেকটিভ বার্গেনিং এ আসলো ম্যানেজমেন্ট, তারপরে রাজি হলো কালেকটিভ বার্গেনিং এ আসা। কালেকটিভ বার্গেনিং এ আসা বা স্ট্রাইক হয়ে যাওয়ার পরে কালেকটিভ বার্গেনিং ও আসে, এরকমও হয়। কালেকটিভ বার্গেনিং আসা মানে দ্যাট মিনস যে আমাদের দাবিগুলো আছে সেই দাবিগুলো কিছুটা মানছে না, দ্যাট মিনস একটা কমপ্লিট কিছুটা মানলো না। ট্রেড ইউনিয়ন থেকে যে আসলো সে বললো যে ঠিক আছে এটা এটা মেনে নাও, ওয়ার্কার্সদের বলছে এটা মেনে নাও, ম্যানেজমেন্টকে বলছে আপনারা এটা মেনে নিয়ে একটা চলে আসুন, না হলে স্ট্রাইক হবে, লক আউট হবে, বন্ধ হয়ে যাবে, কারখানা বন্ধ হয়ে যাবে বা ব্যবসা বন্ধ হবে, সেটা সবার ক্ষেত্রেই লস। তো এই ধরনের জায়গায় কালেকটিভ বার্গেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে তো। এবং ট্রেড ইউনিয়নের দায়িত্ব খুব ইম্পর্টেন্ট, এবং এটাই বলছে ট্রেড ইউনিয়ন খুব ভালো রোল প্লে করে এখানে, সব থেকে বেশি রোল প্লে করছে কে? ট্রেড ইউনিয়ন। কারণ ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে পুরোপুরি জিনিসটাকে এক টেবিলে এক জায়গায় নিয়ে আসা, ম্যানেজমেন্টকে এবং ওয়ার্কার্সকে এক জায়গায় নিয়ে আসা। এখানকার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন মানে হচ্ছে এটাকে বলা হয় আর মানে হচ্ছে রুল। এখানকার রুলগুলো রেগুলেট হবে কি করে না, রুলগুলো রেগুলেট হবে ফাংশন অফ বি। ফাংশন অফ বি মানে হচ্ছে ফাংশন অফ, আর রুল এখানে ফাংশন অফ কালেকটিভ বার্গেনিং, আর এটা হচ্ছে বার্গেনিং, কালেকশন অফ ফাংশন অফ বার্গেনিং, আর এটা হচ্ছে কালেকশন ফাংশন অফ কালেকটিভ কালেকটিভিটি বা কালেকটিভ বার্গেনিং, ঠিক আছে তো। এই দুটো জিনিসের উপরে, যেটা আমি উপরে বললাম যে বার্গেনিং করাটাই হচ্ছে এখানকার মেন রুল, আর কোনো রুলস নেই, একটাই রুল, সেটা হচ্ছে বার্গেনিং করতে হবে, বার্গেনিং করে ঠিকঠাক জায়গায় নিয়ে এসো, দ্যাট ইজ অক্সফোর্ড অ্যাপ্রোচে ফ্ল্যান্ডার আমাদেরকে জানাচ্ছে এই জিনিস, ঠিক আছে। এরপর যদি আমি আসি প্লুরালিস্ট অ্যাপ্রোচ, যেমন ইউনিটারি অ্যাপ্রোচ ছিল, ইউনিটারি অ্যাপ্রোচের একদম উল্টো অ্যাপ্রোচ হচ্ছে প্লুরালিস্ট অ্যাপ্রোচ। প্লুরালিস্ট অ্যাপ্রোচে কি বলছে এখানে অনেক পার্টি ইনভলভ থাকছে, প্লুরালিস্ট অ্যাপ্রোচে অনেক পার্টি ইনভলভ থাকবে, এবং যে অনেক পার্টি ইনভলভ থাকবে দ্যাট মিনস ওয়ার্কার্স, ম্যানেজমেন্ট লেভেল। দেখো কনফ্লিক্ট যে শুধুমাত্র এমপ্লয়ি আর এমপ্লয়ারদের মধ্যে হয় এটা নয়, কনফ্লিক্ট হতে পারে এমপ্লয়ার আর এমপ্লয়ারের মধ্যেও কনফ্লিক্ট হতে পারে, মানে এমপ্লয়ারের মধ্যেও কনফ্লিক্ট হতে পারে। যেমন দুজন যদি এমপ্লয়ার হয় তাদের মধ্যে নিজেদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, সমস্যা হতে পারে। ওয়ার্কার্সদের নিজেদের মধ্যেও কনফ্লিক্ট হতে পারে, এবং যেটা মেনলি হয় সেটা হচ্ছে ওয়ার্কার্স আর এমপ্লয়ার্সদের মধ্যে ম্যাক্সিমাম কনফ্লিক্ট আমরা জানি। কিন্তু ওয়ার্কার্সদের মধ্যেও কনফ্লিক্ট হয়, এমপ্লয়ার আর এমপ্লয়ারের মধ্যেও কনফ্লিক্ট হয়, ঠিক আছে। তো এই যে এতগুলো ধরনের কনফ্লিক্ট হচ্ছে, এই কনফ্লিক্টের মধ্যে প্লুরালিস্ট অ্যাপ্রোচ বলছে যে সবাই তো জড়িয়ে আছে। যদি এরকম হয় যে না, ওয়ার্কার্স আর ম্যানেজমেন্টের সঙ্গে রিলেশন খুব ভালো, কিন্তু কনফ্লিক্ট হবে কাদের সঙ্গে হবে? ম্যানেজমেন্টের সঙ্গে হবে, ম্যানেজমেন্টের ভিতরে হবে। হয় অনেক অফিসে আমরা দেখি, অনেক জায়গায় আমরা দেখি যে একটা ম্যানেজমেন্ট প্রোডাকশন ম্যানেজমেন্টের সঙ্গে ফাইন্যান্স ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা হচ্ছে, বা নিজেদের ম্যানেজমেন্টের লোকেদের মধ্যেই ঝামেলা হচ্ছে। প্রোডাকশন ম্যানেজমেন্টে, সেলস ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঝামেলা রয়েছে, এ এত সেল দিচ্ছে, ও এত সেল দিচ্ছে, এর টার্গেট মিট হচ্ছে না, ওর টার্গেট মিট হচ্ছে, এইভাবে নিজেদের মধ্যে কনফ্লিক্ট আসছে। সেই কনফ্লিক্ট হতে পারে এমপ্লয়ারদের মধ্যে। ওয়ার্কার্সদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, নিজেদের মধ্যে কনফ্লিক্ট মানে যদি প্রোডাকশন হাউস হয়, বা ফিল্ড লেভেলে যদি মার্কেটিং এর কথাই আমি যদি বলি, ফিল্ড লেভেলে এত ফাইল নিয়ে চলে আসলো সারা মাসে, এত টার্গেট কমপ্লিট করে দিল, ও করতে পারলো না, দ্যাট মিনস তাদের সঙ্গে নিজেদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। তারা নিজেদের মধ্যে ক্ল্যাশ এমন ভাবে করছে, এমনভাবে পলিটিক্স চলে কর্পোরেটসে বা কিছুতে, যে তারা একজন আরেকজনকে একদম নামিয়ে দিচ্ছে, বা তার বিরুদ্ধে মানে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অ্যালিগেশন দিচ্ছে যে এইভাবে করছে, এরকম ধরনের লেগেই থাকে। সুতরাং প্লুরালিস্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে সবকিছু নিয়ে যখন থাকবে, এমপ্লয়ারের এমপ্লয়ি আর এমপ্লয়ি সব যখন জিনিস নিয়ে থাকবে, তখন কনফ্লিক্ট হবেই, এবং রিজলভ করার এর উদ্দেশ্য, মেন অবজেক্টিভ হচ্ছে প্লুরালিস্ট অ্যাপ্রোচে যে কনফ্লিক্ট হবে সেই কনফ্লিক্ট গুলোকে রিজলভ অবশ্যই করতে হবে। এটা কে নিয়ে এসেছিল প্রথম? নিয়ে এসেছিল কে। অ্যাকচুয়ালি প্লুরালিস্ট অ্যাপ্রোচ পরপর তিন রকম ভাবে নিয়ে এসছে, আমি পরপর যাব। প্রথম যে নিয়ে এসেছিল সেটা হচ্ছে কের, KERR, কের বলতে পারো বা কার বলতে পারো, যাই খুশি। তো কের নিয়ে এসেছিল প্রথম। তিনি বলছে যে এখানে অনেক পিপল ইনভলভ থাকবে, ঠিক আছে তো। ইনস্টিটিউশন ইনভলভ থাকবে, ইনস্টিটিউশন দ্যাট মিনস ইনস্টিটিউশনাল ইনভলভমেন্ট থাকবে। যেহেতু অনেক পিপল ইনভলভ থাকছে, সেহেতু এখানে
যখন কোনো প্রবলেম হবে, এবং এটা একটা বড় সেক্টরেই হয়, বড় সেক্টরে যখন এই ধরনের প্রবলেম হবে তখন সেই বড় সেক্টরে কি হবে, ইনস্টিটিউশনালাইজ, দ্যাট মিনস যে প্রসিডিয়ার গুলো আছে, যে প্রসিডিয়ার্স গুলো আছে, কি প্রসিডিয়ার্স আছে, প্রসিডিয়ার্স হচ্ছে প্রথমে যখন কনফ্লিক্ট হয়, তখন কনফ্লিক্ট হওয়ার পরে একদম গভর্নমেন্টের লেভেলে, গভর্নমেন্ট থেকে সেখানে একটা ইন্সপেক্টর, মানে সব সব ধরনের জায়গাতে ইন্সপেক্টরকে ইন্সপেক্ট করতে পাঠানো হয় যে কি ধরনের প্রবলেম হচ্ছে। ইন্সপেক্টর এসে রিপোর্ট দিল, ইন্সপেক্টর এসে রিপোর্ট দেওয়ার পরে যদি ইন্সপেক্টর, ওখানে যে ইন্সপেক্টর গেছে সেই ইন্সপেক্টর দ্বারা যদি সম্ভব হয় ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট গুলোকে মেটানো, তাহলে ইন্সপেক্টর দিয়েই সমস্যা মিটে গেল। যদি না হয় ইন্সপেক্টর এসে রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী অ্যাপিল হবে। ঠিক আছে, তো অ্যাপিল করবে কারা, অ্যাপিল করতে পারে ওয়ার্কার্সরা, অ্যাপিল করতে পারে এমপ্লয়াররা, অ্যাপিল করতে পারে যে কেউ, এমপ্লয়াররা অ্যাপিল করতে পারে, ওয়ার্কার্সরা অ্যাপিল করবে। দ্যাট মিনস কোর্টে কেস যাচ্ছে, কিভাবে কোর্টে কেস যায়। তো ইন্সপেক্টর গিয়ে যদি, বা ইন্সপেক্টর বা আরবিট্রেটর, দ্যাট মিনস সব হয়ে গেছে, কালেকটিভ বার্গেনিং ট্রেড ইউনিয়ন এসব সব হয়ে গেছে, এসব করে কোনো লাভ হয়নি। দেন ফার্দার কি হচ্ছে, ফার্দার ইনস্টিটিউশনালাইজেশন, দ্যাট মিনস সেখানে আরবিট্রেটর গেল, ইন্সপেক্টর গেল, কোনো লাভ হচ্ছে না। তারপরে সেটা চলে যায় অ্যাপিল, চলে যায় অ্যাপিল, যখন গেল অ্যাপিল হওয়ার পরে সেটা চলে যায় ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল মানে লাস্ট হচ্ছে অ্যাপিল করতে হয়, অ্যাপিলের পরে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল যদি না পারে, ট্রাইব্যুনালের থেকে ধরো এর এমন একটা জিনিস, ছোট থেকে বড় হিসেবে ধরো ইন্সপেক্টর একদম ক্ষুদ্রতম ব্যাপার, তারপরে আরবিট্রেটর, তারপরে আরবিট্রেটর হয়ে গেল, ইন্সপেক্টর হয়ে গেল, তারপরে তারা ছেড়ে দিল মামলা, অ্যাপিল হলো ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনাল বলতে পারো লোয়ার কোর্ট, একদম মানে এক কোর্ট ঠিক না, কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল একটা জায়গায় ট্রাইব্যুনাল থাকে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে ট্রাইব্যুনাল, সেটি ইনকাম ট্যাক্সও যদি বলো সেখানেও একটা করে ট্রাইব্যুনাল থাকে। ট্রাইব্যুনাল দ্যাট মিনস যে কোর্ট কাছারির চক্করে যাবো না, যদি এখানে ঝামেলা মিটে যায় তো এখানে সমস্ত কিছু মিটিয়ে দেবো, এটা হচ্ছে ট্রাইব্যুনাল বলা হয়। তো ট্রাইব্যুনালেও যদি না মেটে তারপরে যায় কোর্ট কেস, তখন হয় কোর্ট কেস। ঠিক আছে, তো এইভাবে এই ইনস্টিটিউশনালাইজ জিনিসটা এখানে কিন্তু হবে। ট্রেড ইউনিয়ন মাস্ট, ট্রেড ইউনিয়ন থাকবেই এখানে, কারণ ট্রেড ইউনিয়নই তো এইসব করবে। ওয়ার্কার্সদের হয়ে কে লড়বে, ওয়ার্কার্সদের হয়ে অ্যাপিল বলো, ট্রাইব্যুনাল বলো, কে করবে, ট্রেড ইউনিয়ন করবে, তাই তো। তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে হবে। তারপরে রস অ্যান্ড হার্টম্যান বলছে সোশ্যাল এনভায়রনমেন্ট এবং ইনস্টিটিউশন, ট্রেড ইউনিয়ন অ্যাকসেপ্টেড। রস অ্যান্ড হার্টম্যান বলছে সোশ্যাল এনভায়রনমেন্ট খুব বেশি এফেক্ট ফেলে কিছু কিছু জায়গাতে। এইরকম ক্ষেত্রে সোশ্যাল এনভায়রনমেন্ট খুব এফেক্ট ফেলে। সোশ্যাল এনভায়রনমেন্ট বলতে যে আমার সোসাইটিতে কিরকম ভাবে আমি, আমার ইন্ডাস্ট্রি লোকেরা, ম্যানেজমেন্টের লোকেরা বলো বা এমপ্লয়িরা এবং ওয়ার্কার্সরা কোন লেভেলে বাস করে, মানে কোন সোশ্যাল এনভায়রনমেন্টে তারা রয়েছে, সেই সোশ্যাল এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে অনেকটা এই ধরনের প্রবলেমগুলো, ইনস্টিটিউশনাল প্রবলেমগুলো। যেমন সোশ্যাল এনভায়রনমেন্ট যদি খুব লোয়ার লেভেল থেকে আসে তাহলে সেইখানে কনফ্লিক্ট জায়গা বাড়বে। সোশ্যাল এনভায়রনমেন্ট যদি ঠিকঠাক থাকে, সোশ্যাল এনভায়রনমেন্ট যদি কোনো ইন্ডাস্ট্রি আসে, যারা কাজ করছে তাদের সোশ্যাল এনভায়রনমেন্ট যদি ঠিক থাকে, সোশ্যাল এনভায়রনমেন্ট ঠিক করার দায়িত্ব কিছুটা ইন্ডাস্ট্রির উপরেও থাকে, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ারদের উপরেও থাকে। যেমন জুট মিলগুলোতে গিয়ে দেখবে, জুট মিলগুলোর কি হয়, জুট মিলগুলোতে একটা পাশে জুট মিল থাকে এবং ওয়ার্কার্স লেভেলটা একটা দিকে তাদের কোয়ার্টার্স থাকে, ওয়ার্কার্স লেভেল এবং ম্যানেজমেন্ট লেভেল কোয়ার্টার থাকে আলাদা জায়গায়। ঠিক আছে, তো ওয়ার্কার্স লেভেলের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে দেখবে ম্যাক্সিমাম কনফ্লিক্ট সেখানেই হয়, যত ঝগড়া ঝামেলা, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি যা কিছু হোক সেটা। তো সোশ্যাল এনভায়রনমেন্ট ইজ আ বিগ ফ্যাক্টর, যেখানে ওয়ার্কার্সরা বলো বা ম্যানেজমেন্টের লেভেলরা যে লেভেলের থাকছে সেই লেভেলের মধ্যে ঝামেলাটা বেশি হয়, এবং সেটা ইনস্টিটিউশনের উপরেও ডিপেন্ড করে সে, এবং ইনস্টিটিউশন ঠিক করবে যে সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে থাকা লোকগুলোকে নিয়ে কিভাবে সে চালাবে। ট্রেড ইউনিয়ন অলওয়েজ অ্যাকসেপ্টেড দেয়ার। তারপরে লাস্টে যে মডার্ন থিওরি, সেটা হচ্ছে ফ্ল্যান্ডার অ্যান্ড ফক্স দিচ্ছে। ফ্ল্যান্ডার অ্যান্ড ফক্স কি বলছে, এই মডার্ন থিওরিতে বলছে নিড ফর্মাল রিলেশনশিপ, কনফ্লিক্ট ইজ ইনহেরেন্ট। যে যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো আমি নোটস অবশ্যই দেবো, সেই জিনিসগুলো মনে রাখবে। ফ্ল্যান্ডার অ্যান্ড ফক্স বলছে কনফ্লিক্ট ইনহেরেন্ট, কনফ্লিক্ট হবেই, কনফ্লিক্ট কেউ, যেমন প্রথমেই আমরা বলেছি কনফ্লিক্ট হবেই, কনফ্লিক্ট হতেই হবে। কনফ্লিক্ট ছাড়া কোনো ইন্ডাস্ট্রিতে রিলেশন কোনো কিছুতে ঠিক হবে না, কারণ হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ আমরা পরে পড়বো, সেখানে দেখবো যে
কোনো একটা মানুষ, তোমরা নিজেরাই ভাবো, যখন কোনো একটা অর্গানাইজেশনে মানুষ কাজ করছে বা তার সঙ্গে এমপ্লয়ের রিলেশন চলছে, এমপ্লয় রিলেশন আছে বা এরকম ধরনের কিছু রিলেশন আছে, সেই রিলেশনগুলোতে যদি কোনো কনফ্লিক্ট না থাকে, যদি খুব সুস্থভাবে চলে, দ্যাট মিনস সেটা ঠিকঠাকভাবে চলছে না, কোনো না কোনো প্রবলেম আছে। কনফ্লিক্ট হতেই হবে। কনফ্লিক্ট দ্যাট মিনস ইন্টারেস্ট কার ইন্টারেস্ট কোথায় আছে, এই যে বললাম এতক্ষণ, কার ইন্টারেস্ট, এমপ্লয়ারের ইন্টারেস্ট হচ্ছে প্রোডাকশন ম্যাক্সিমাম, আর এমপ্লয়ের ইন্টারেস্ট হচ্ছে আমার ওয়েজ ম্যাক্সিমাম করা। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে কোনো দিন এটা হতে পারে না যে দুজনেই স্যাটিসফাইড। খুব কম ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলোতে আমরা মনে করি যে না, এতে কোনো রকমের কোনো প্রবলেম নেই। যেমন একটা উদাহরণ দেওয়া হয় যে টাটা কোম্পানিতে যারা চাকরি করে বা এমপ্লয় রিলেশন খুব ভালো হয়। তাছাড়া তাও ভিতরে ওয়ার্কার্সদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, আরো কনফ্লিক্ট হতে পারে। সুতরাং কনফ্লিক্ট হবে, কনফ্লিক্টটা ইনহেরেন্ট নেচার, এটা থাকবেই। এবং ফর্মাল রিলেশন খুব ইম্পর্টেন্ট। ফর্মাল রিলেশন মানে পার্সোনাল রিলেশন যাতে না হয়ে যায় কোনো ইন্ডাস্ট্রিতে, কারোর ভিতরে যেন পার্সোনাল ম্যানেজমেন্টের সঙ্গে বা নিচের লেভেলের লোকের সঙ্গে যদি পার্সোনাল রিলেশন হয়ে যায়, সেখানে কনফ্লিক্টটা বাড়ার সম্ভাবনা বেশি থাকে যদি পার্সোনাল রিলেশন হয়। তার কারণ কিভাবে হবে, আমি অ্যাজ এ ওয়ার্কার, আমার সঙ্গে যদি ম্যানেজমেন্ট লেভেলের খুব দহরম মহরম থাকে, তাহলে আমার কথা শুনে ম্যানেজমেন্ট আমার যে আরেকজন এমপ্লয়ি রয়েছে আমার পাশাপাশি, তাকে বাদ দিয়ে আমাকে প্রমোশন দেবে এবং তাকে প্রমোশন দেবে না। তার ফলে কি হবে, তার সঙ্গে কনফ্লিক্ট কার হবে, ম্যানেজমেন্টের হবে এবং আমার হবে, দুজনের হবে। সুতরাং ফর্মাল রিলেশন সবসময় দরকার, পার্সোনাল রিলেশন মেনটেন করা খুব বিপজ্জনক প্রফেশনাল জায়গায় বা কর্পোরেটস ক্ষেত্রে, অন্তত এই জায়গাগুলোতে। কালেকটিভ বার্গেনিং থাকবেই ম্যানেজমেন্টের সঙ্গে এবং ওয়ার্কার্সদের মধ্যে, কালেকটিভ বার্গেনিং হতেই হবে এবং থাকতেই হবে। কালেকটিভ বার্গেনিং যদি না থাকে, তাহলে কিন্তু এই অ্যাপ্রোচ কাজ করবে না। কালেকটিভ বার্গেনিং না থাকলে কোনো ধরনের, শুধুমাত্র ইউনিটারি অ্যাপ্রোচ বাদে সব অ্যাপ্রোচেরই মূল কথা হচ্ছে কালেকটিভ বার্গেনিং। কালেকটিভ বার্গেনিং একদম ফার্স্ট স্টেপ টু রিজলভ কনফ্লিক্টস, ঠিক আছে? তো তারপরের স্টেপ অন্যরকম, ট্রাইব্যুনাল বলো, কোর্ট বলো, যা কিছু বলো, সেগুলো সব পরের স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে কালেকটিভ বার্গেনিং করেই সবকিছু ম্যাক্সিমাম ঝামেলাটা মিটে যায় এই জায়গাতে। কারণ ট্রেড ইউনিয়ন ইনভলভ হয়ে যায়, ওয়ার্কার্স ইনভলভ থাকে, ম্যানেজমেন্ট ইনভলভ থাকে, তিনজনে মিলে একটা ট্রিপ্যাট্রিয়েট আমরা বলি, ট্রিপ্যাট্রিয়েট একটা আলোচনা হয়, সেই আলোচনায় সমস্ত রকমের সব জিনিসগুলো রিজলভ হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি ইন্ডাস্ট্রি রিলেশনের আজকের আমাদের 3টে অ্যাপ্রোচ। এরপর আরো 3টে অ্যাপ্রোচ আমি বলবো। তার মধ্যে মার্কসিস্ট অ্যাপ্রোচ, মার্কসিজম, মার্কস কি বলছে, মার্কসের মধ্যে ক্লাস, মার্কস তো অন্যরকম জিনিস, ইউনিটারি অ্যাপ্রোচ, প্লুরালিস্ট অ্যাপ্রোচ, কোনো অ্যাপ্রোচ মার্কস মানে না। মার্কস মানে যে শুধুমাত্র দুটো লেভেল হয়, দুটো ক্লাস হয়, একটা হচ্ছে হায়ার ক্লাস মানে যারা এমপ্লয়ার, আর একটা হচ্ছে লোয়ার ক্লাস বা লেবার। এই ক্লাস থিওরি মানে ওনার একটা ক্লাস থিওরি আছে, সেটা আমি পরে ডিসকাস করব। মার্কসিস্ট থিওরি আছে, সোশ্যাল অ্যাপ্রোচ থিওরি আছে, অ্যাকশন অ্যাপ্রোচ থিওরি আছে। এগুলো নেক্সট ভিডিওতে আমরা এই 3-4টে অ্যাপ্রোচ আরও আছে, সেই অ্যাপ্রোচগুলো আমরা কমপ্লিট করে থিওরি পার্টটা, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের থিওরি পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা প্রত্যেকটা অ্যাক্টে ঢুকবো, ঠিক আছে? তো কোনটা মানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস অ্যাক্ট, লেবার অ্যাক্ট, কতগুলো অ্যাক্ট যেগুলো আছে, সেই অ্যাক্টগুলোকে প্রত্যেকটা দিনে একটা কমপ্লিট করবো। তার মধ্যে তোমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমি এই যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলোর আমি নোটস প্রোভাইড করতেই থাকছি। তোমরা নোটস পড়ো, আর আমি যেগুলো বললাম সেগুলো ভালো করে রিভাইজ করো, যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করো এবং বুঝে নোটগুলো পড়ো। ব্যাস এইটুকুই তোমাদের কাজ, আর কোনো কাজ নেই। বাদ বাকি সব কাজ যেটুকু লাগবে, মানে কি পরীক্ষায় আসবে, কোন বই আরো পড়তে হবে বা কিছু পড়তে হবে, এগুলোর দিকে মাথা ঘামানোর কোনো দরকার নেই। শুধুমাত্র আমি যেগুলো বলছি সেগুলো শোনো, সেই নোটসগুলোই পড়ো, দেখবে এক্সাম ঠিকঠাক এক্সাম। ওকে, থ্যাংক ইউ।